আমার চাচাতো বোন সালমা আর আমার স্বামী নিশানের ভাবসাব ইদানিং ভালো ঠেকছে না আমার কাছে। দুজনের কথাবার্তার টোন কেমন অন্যরকম। মাঝে মাঝে তাদের চোখাচোখি আর একে অপরের দিকে তাকে মুচকি হাসিটাও চোখ এড়ায় না আমার। ক্লিয়ার কিছু এখনো বুঝতে পারছি না। আবার মনের ভেতরে ছটফটানিও কমছে না। খালি মনে হয় তাদের মধ্যে কিছু একটা চলছে। নিশান যথেষ্ট ভদ্র ছেলে। আমার মনে হয় না সে আমারই বোনের সঙ্গে এরকম কিছু করবে। হয়তো আমার মনই বেশি ভাবছে। দুলাভাই শালের মধ্যে হাসাহাসি একটু থাকাই তো স্বাভাবিক। এটা ভেবে নিজেকে একটু স্বস্তি দিই। সেদিন দুপুরে একজন ফকির এলেন। তাকে কিছু টাকা দেব, কিন্তু ড্রয়ার খুঁজে ভাঙতি পেলাম না। 500 আর 1000 টাকার নোটই সব। আমার লাগবে 50 বা 100 টাকা। সালমার কাছে গেলাম। গিয়ে দেখি সে অঘুরে ঘুমাচ্ছে। বার কয়েক ডাকলাম মেয়েটাকে, কিন্তু সে শুনতে পেল না। বাধ্য হয়ে তার ব্যাগ খুললাম, ভাঙতি টাকা আছে কিনা দেখার জন্য। তার ব্যাগে গর্ভনিরোধক ট্যাবলেটের একটি পাতা দেখে চোখ ছানা বড়া হয়ে গেল আমার। অস্থিরতা হাত মুঠ করে বারবার ছাড়তে লাগলাম। বার কয়েক এটা করলাম। বুকের ভেতর অশান্তি দানা বাঁধতে শুরু করলো। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে সালমার দিকে তাকিয়ে ট্যাবলেটের পাতাটা হাতে নিয়ে রুমে চলে এলাম। মাথায় ভর করছে রাজ্যের চিন্তা। 19 বছর বয়সী একটা কুমারী মেয়ের ব্যাগে এই পাতা থাকবে কেন? কার সঙ্গে কি করছে মেয়েটা? নিশান? মাথা ঝাঁকালাম। না না, এমন হতে পারে না, কখনো না। ভাবতে ভাবতে নিশান এসে হাজির। তার অফিস কাছে। সে লাঞ্চ করতে বাসায় এসেছে। তাকে দেখে আমি পাতাটা ওনার আঁচলে লুকালাম। সে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রুম্পা? বড্ড চিন্তিত দেখাচ্ছে তোমায়। আমি নিশানের দিকে তাকালাম। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে তার। ক্লান্ত দেখাচ্ছে। চোখ দুটো শান্ত, গভীর। তাকে দেখে আমার ভীষণ মায়া লাগলো। ওনার আঁচল দিয়ে কপালের ঘাম মুছে দিয়ে এক গ্লাস পানি এগিয়ে দিলাম। ভাবলাম, নিশানের সঙ্গে বিষয়টা শেয়ার করি। এছাড়া বিশ্বস্ত কেউ কোথায় পাবো এখন? আমি আমতা আমতা করে বলেই ফেললাম নিশানকে। আর পিল পাতাটা দেখালাম। বললাম, তোমার সঙ্গে ও ফ্রি থাকে। তুমি জানো কার সঙ্গে কি চলছে ওর? নিশার গম্ভীর হয়ে বলল, না তো, আমি জানি না। কিছু বলেনি তো। আমার টেনশন হচ্ছে নিশান। চাচি ভরসা করে ওকে আমার কাছে দিয়েছেন। আর এখানে এসে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে মুখ দেখাবো কি করে আমি? তুমি এক কাজ করো। কি? ও যখন কলেজ যায়, ওর পিছু পিছু যাও। কয়েকদিন গেলে কিছু একটা বুঝতে পারবে। আমার অফিস কি তুমি চালাবে? ওর পেছন পেছন ঘুরবো? আমি শান্ত স্বরে বললাম, এত হাইপার হচ্ছ কেন? বিষয়টা বোঝো। আমাকে হেল্প করো। পরে দেখা যাবে। এখন খেতে দাও আমাকে। কুইক যেতে হবে। আমি রান্নাঘরে গিয়ে দেখি সালমা উঠে গেছে। মুখ ধুয়ে এসেছে। এখনো মুখে পানি লেগে আছে। আমাকে বলল, আপু, তুমি বসো, আমি ভাত দিচ্ছি। আমি চুপচাপ বসলাম। নিশানের সামনে সালমাকে কিছু বললাম না। নিশান চলে গেলে অবশ্যই জিজ্ঞেস করব। নিশান চলে গেলে সালমাকে ডাকলাম। পাশের চেয়ারে বসালাম। তার হাত দুটো ধরে, না ধমকিয়ে, নরম গলায় বললাম, ভয় পাস না সালমা। আমি তোকে বকবো না। কাউকে কিচ্ছু জানাবো না। শুধু সত্যি কথাটা বল। ভালো সাজেশন দেব আমি। সে থতমত খেয়ে বলল, কি আপু? আমি বললাম, তোর ব্যাগে গর্ভনিরোধক ট্যাবলেটের পাতা পেয়েছি। এটা থাকা মানে বুঝেছিস? বিবাহিত মেয়েদের কাছে থাকে এটা। আর থাকে যারা খারাপ কাজ করে। তোর ব্যাগে কেন? আমার কথা শুনে সে নড়াচড়া করতে লাগলো। চোখে মুখে পানি নেই। এমন অস্থিরতা শুরু হলো তার। আমি আশ্বস্ত করে বললাম, বল, ভয় পাস না। সে বলেই ফেলল, আপু, আমাকে বকো না প্লিজ। আসলে এটা আমার না, আমার বান্ধবীর। আমার কাছে রেখেছিল, আর রয়ে গেছে। বিশ্বাস করো আপু, আমার না এটা। সে কাঁদতে লাগলো। সালমার কান্না দেখে মায়া হলো খুব। মেয়েটা হয়তো সত্যিই বলছে। বিশ্বাস করলাম আমি তাকে। বললাম, এটা আজই ফেলে দিবি। আর ওরকম বান্ধবীর সঙ্গে আর কখনো মিশবি না। ও বিবাহিত আপু। ও, যাই হোক, তুমি একটা মেয়ে। এসব তোমার ব্যাগে কেউ পেলে মান সম্মান শেষ হয়ে যাবে। সে মাথা নেড়ে বলল, আর রাখবো না আপু, কখনো না। আমার মাথাটা হালকা হলো। যাক,
সালমা কোনো কুকীর্তি করেনি। দুবনে খেয়ে নিলাম। আমি 7 মাসের প্রেগনেন্ট। প্রথম দুটো বাচ্চা নষ্ট হয়েছে আমার। তাই ডাক্তার প্রথম থেকে বেড রেস্ট দিয়েছে। কোনো কাজ করতে বারণ করেছে। নিশান কাজের লোক খুঁজছিল। তখন ভাবলাম আমার চাচাতো বোনকে নিয়ে আসি কয়েকদিনের জন্য। টুকটাক করবে আমার সঙ্গে। এখানের কলেজে তাকে ভর্তি করি। আমি ভালো হয়ে গেলেও সে এখানে পড়বে। তখন আর তাকে সব কাজ করতে দেব না। সালমা সত্যি এত নিখুঁতভাবে আমার দেখভাল করছে, তা বলার বাইরে। মেয়েটা এত লক্ষ্মী। ইতিমধ্যে আমি ভেবে নিয়েছি ভালো একটা ছেলে দেখে ঢাকাতেই তার বিয়ে দেব। সালমা সন্ধ্যাবেলায় কোচিং এ চলে যায়। আমি টিভিতে খবর দেখছি। তখন আমার ফোনে আননোন নাম্বার থেকে একটা কল আসে। প্রথমবার ধরিনি। দ্বিতীয়বার রিং হলে ফোন তুললাম। অপর পাশ থেকে একজন পুরুষ কণ্ঠ ভেসে এলো। সালাম জানিয়ে বলল, আপনি রুম্পা, তাই তো? জি, রুম্পা বলছি। আমি একজন শুভাকাঙ্ক্ষী আপনার। কিছু বলার আছে আপনাকে। আপনাকে তো আমি চিনতে পারিনি। দয়া করে পরিচয়টা দেবেন? পরিচয় দেওয়া ঠিক হবে না। যেটা বলার বলছি। শুনুন, আপনার বোন কোথায়? অপরিচিতের এমন প্রশ্নে আমি চমকে উঠলাম। ও তো কোচিংয়ে। আর আপনার স্বামী? সে এখনো ফেরেনি। অফিস কি সন্ধ্যা 7টা পর্যন্ত থাকে? অফিস তো 5টায় শেষ হয়। তার কাজ থাকে, বন্ধু বান্ধব আছে, আড্ডা দেয়। ভুল ম্যাডাম। আপনার স্বামী আপনার বোনকে নিয়ে সময় কাটায়। কথাটা শুনে পুরো শরীর শীতল হয়ে এলো। ধমকে উঠলাম, কি যাতা বলছেন? চুপ করুন। আমি শুভাকাঙ্ক্ষী হিসেবে এটা জানিয়েছি। রাখলাম। আমি হ্যালো হ্যালো করলাম। লোকটা আমার কথা না শুনেই কল কেটে দিল। অস্থিরতা শুরু হলো আমার মনে। খাট থেকে উঠে দাঁড়ালাম। ব্যালকনি আর ঘরে হাঁটতে লাগলাম। মাঝে মাঝে জানালা দিয়ে দেখছি ওরা আসছে কিনা। লোকটার কথাগুলো মাথা থেকে যাচ্ছেই না। বিনা বাতাসে তো গাছের পাতা নড়ে না। কিছু হয়েছে নিশ্চয়ই। নাকি লোকটা সন্দেহ করেছে একসঙ্গে দেখে। উফ, কি যন্ত্রণা। আমার সন্দেহ কি তবে ঠিক? এত এত সাইন চোখের সামনে দেখে সত্যি আমারও মনে হচ্ছে কিছু একটা চলছে। আজ নিশান ফিরুক, সরাসরি কথা বলবো তার সঙ্গে। 9টার দিকে সালমা আর নিশান ফিরল। আমি প্রশ্ন ছুড়ে দিলাম, এত দেরি হলো কেন? সালমা কিছু বলার আগে নিশান বলল, তোমার বোন ফুচকা খাবে, মোমো খাবে, তাই খাইয়ে নিয়ে এলাম। ওর অনেক বন্ধু বান্ধব ছিল, সবার সঙ্গে কথা বলতে সময় গেছে। মনে মনে ভাবলাম লোকটার কথা তাহলে ঠিক। নিশান সালমার সঙ্গে ছিল। সালমার সামনে আর কোনো কথা বাড়ালাম না। সালমা ভাত বেড়ে আমাদের ডাকলো। ডাইনিং এ গিয়ে খেয়ে নিলাম। খেয়ে বরাবরের মতো শুয়ে পড়লাম। নিশানকে বললাম, নিশান, একটা কথা বলি। বলো। ঠিক সাহস হচ্ছে না, কিন্তু শান্তি পাচ্ছি না, তাই বলছি। প্লিজ সঠিক উত্তর দিও। সমস্যা নেই, বলো, উত্তর দিচ্ছি। সালমার সঙ্গে তোমার কোনো গোপন সম্পর্ক আছে? ভ্রু কুঁচকে হেসে উঠল নিশান। বলল, পাগল নাকি তুমি রুম্পা? ও আমার বোনের সমান। আমি ওই চোখে কখনো তাকাইনি ওর দিকে। তাছাড়া আমি কোনো মেয়ের দিকেই তাকাই না। সে আমার নাক আলতো টিপে বলল, যার ঘরে এমন মায়াবতী স্ত্রী আছে, সে পুরুষ অন্য কারো দিকে তাকাতে পারে? তুমি ভাবলে কি করে রুম্পা? অবাক লাগছে। মনে মনে নিজের ওপর আর ওই অপরিচিত লোকটার ওপর রাগ হলো। মনের কথা আর তার বলা বিশ্বাস করে কি বলে ফেললাম নিশানকে। তার হাত ধরে বললাম, সরি, মাফ করে দিও। সে কপালে চুমু খেয়ে বলল, ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে। আমি তাকে আঁকড়ে ধরে চোখ বুজলাম। মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলেই পানি খেতেই হয় আমার। হাত বাড়িয়ে জগ ধরতে গিয়ে দেখি জগ খালি, পানি নেই। সালমা রোজ পানি এনে রাখে। আজ বোধহয় মেয়েটা ভুলে গেছে। উঠতে গিয়ে কোমর মেজমেজ করে উঠল। কোমর ব্যথাটা এতটাই বেড়েছে যে পাশ ফেরাই যায় না। নিশানকে ডাকতেই যাব, দেখি নিশান খাটেনি। ও মাঝে মাঝে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়, আকাশ দেখে। এটা তার বহু পুরনো অভ্যাস। গলা খুসখুস করতে শুরু করলো। পানি না খেলে এই খুসখুস আর থামবে না। আমি উঠে জগ হাতে নিয়ে বের হলাম। রান্নাঘরে গিয়ে আগে পানি খেলাম। জগ ভরে ফেরার সময় চোখে পড়ল সালমার দরজা আধো খোলা, ভেতর থেকে আলো বেরোচ্ছে। ভয় পেয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ওয়াশরুম চেক করে সালমাকে না পেয়ে ভেতরে কু ডেকে উঠল।
সঙ্গে সঙ্গে মনে পড়ল নিশানের কথা। এই প্রথমবার আমার বুক ধড়ফড় করে উঠল, প্রচন্ড রকমের ধড়ফড়। আমি দ্রুত হাঁটতে পারি না। ধীরে ধীরে ব্যালকনিতে যাই, সেখানে কেউ নেই। এবার পা যেন আর চলছেই না। টেনে টেনে করিডোরের দিকে যেতেই চোখ পড়ল নিশানা সালমা আপত্তিকর অবস্থায় আছে। আমার পা থমকে দাঁড়িয়ে গেল। কাঁপতে থাকলাম। নিঃশ্বাস ভারী হয়ে এলো। চোখের সামনে যেন গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। দুজন দুজনার থেকে সুখ নিতে এতটাই ব্যস্ত ছিল যে আমি খুব কাছে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও তারা আমার উপস্থিতি টের পায়নি। চোখ বুজে আসছে আমার, মাথা ঘুরছে। শক্ত করে দেয়াল ধরলাম। বিপদ আসবে, বসে পড়লাম। মাথা ঘুরে পড়ে গেলে বাবু সহ আমি বড় দুর্ঘটনায় পড়ে যাব। নিঃশ্বাস আটকে আসছে। বার কয়েক জোরে জোরে শ্বাস নিয়ে শ্বাস ছাড়লাম। অস্ফুট স্বরে উচ্চারণ করলাম, সালমা। বাস পড়ার মতো চমকে উঠল দুজন। আমাকে চোখের সামনে তারা আশা করেনি বোধহয়। তাড়াহুড়ো করে নিজেদের গায়ে কাপড় দিতে ব্যস্ত হয়ে পড়ল। সালমা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আর আমার কুলাঙ্গার চরিত্রহীন স্বামী নিশান এগিয়ে এসে আমাকে তুলল। রাগের চোটে কষিয়ে থাপ্পড় দিলাম নিশানকে। টি শার্টের কলার চেপে ধরে ঝাঁকাতে থাকলাম। এত বড় বিশ্বাসঘাতকতা কিভাবে করতে পারলে? বুক কাঁপল না? কতদিন ধরে এসব চলছে? হ্যাঁ, আমার সন্দেহ তাহলে একদম ঠিক ছিল। আজ পানি ছিল না বলেই পানি নিতে এসে এসব দেখলাম। আল্লাহ জানেন কতদিন ধরে তোমাদের এই কুকীর্তি চলছে। নিশান বলল, তুমি অসুস্থ, আমাকে সময় দিতে পারো না। চোখের সামনে জৈবনে পা দেওয়া সালমা ঘুরঘুর করত। আমি নিজেকে আটকাতে পারিনি রুম্পা। আমি মজে গেছি সালমাতে। অনিচ্ছা সত্ত্বেও ডুবে গেছি। নিশানের কথা শুনে গা গুলে উঠল আমার। অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। তারপর ঘৃণায় একদলা থুতু ফেলে বললাম, তোমার মতো কিছু পুরুষ এমন কেন বলো তো? বউ অসুস্থ হলেই কি অন্য নারীকে বাহুডোরে ঢোকাতে হবে? ছি ছি, ঘেন্নায় গা জ্বলে উঠছে আমার। এত রাতে করিডোরে থাকা ঠিক না রুম্পা। চলো, ভেতরে চলো। আমি হাত ছাড়িয়ে বললাম, ছোবে না তুমি আমায়। তারপর সালমার কাছে গিয়ে ইচ্ছে মতো পরপর থাপ্পড় মারলাম। গাল চেপে ধরলাম সালমার। চুল মুঠ করে ধরে চিবিয়ে চিবিয়ে বললাম, এই বয়সে এত গরম তোর শরীর? বোনের স্বামীর সঙ্গে শুয়ে পড়লি? তোকে কেন আমার বাসায় এনেছিলাম জানিস? আমার আপন বোন নেই বলে তোকে এনেছি, নিজের একটু আরাম হবে ভেবে। আর তুই কিনা আমার বুকে ছুরি মারলি? কালসাপ একটা। বল, কবে থেকে এসব চলছে? বল। সালমার টকটকে ফর্সা গালে রক্ত জমাট বাঁধতে শুরু করলো। ঠোঁট লাল হয়ে ফেটে যাওয়ার মতো অবস্থা। রুম্পার চুলের মুঠে তার মাথার ভেতরের প্রতিটি শিরা যেন ছিঁড়ে যাচ্ছে এমন অনুভূতি হচ্ছিল। সে কুকিয়ে কাঁদছিল। নিশান দূরে দাঁড়িয়েছিল। এবার এগিয়ে এসে রুম্পার হাত থেকে সালমাকে ছাড়িয়ে নিল। রুম্পাকে ধমকে বলল, ওকে এভাবে অমানুষের মতো আঘাত করো না। তেলে বেগুনে জ্বলে উঠল রুম্পা। নিশানের মুখের সামনে ঝুঁকে বলল, ওকে আঘাত করলে তোমার খুব বকে লাগে বুঝি? নিশান রুম্পার সামনে সালমাকে টেনে নিজের বুকে জড়িয়ে ধরল। রুম্পাকে শুনিয়ে বলল, ওকে আমি ভালোবাসি, খুব ভালোবাসি। ওকে আঘাত করার কথা, কষ্ট দেওয়ার কথা ভুলেও ভেবো না। নিশানের মুখে এই কথা শুনে অটোমেটিক পেছনে সরে গেল রুম্পার পা। বুক ধক করে উঠল। সে স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নিশানের দিকে। ভাবল, নিশান ওকে ভালোবাসে? সালমাকে? আমার অগোচরে জল কিভাবে এত দূর গড়ালো? রুম্পা আর করিডোরে দাঁড়ালো না, কিছু বলতেও পারল না। বলার মতো কোনো কথা এই মুহূর্তে তার ডিকশনারিতে নেই। নিশানের এই এক কথাতেই সে থেমে গেছে। টলতে টলতে দেয়াল ধরে নিজের রুমে চলে এলো। কানে বাজতে লাগলো নিশানের কথা, ওকে আমি ভালোবাসি। রুম্পা চোখ বন্ধ করে আবার খুলল। চোখের জল বাদ মানছে না, অনবরত গড়িয়ে পড়ছে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে তার। কাউকে জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে। মনের সবটা উগরে দিতে চাইছে সে, যেন বুকটা হালকা হয়। এই যন্ত্রণা সইবার মতো নয়। কিভাবে তার বোন আর তার স্বামী তাকে এভাবে ঠকাতে পারল? এভাবে মানুষ ঠকানো যায়? যে নিশানকে সে এত ভালো ভদ্র মানুষ ভেবেছিল, সে আসলে এমন একজন মানুষ?
পুরুষ কি যখন তখন বিবাহিত অবিবাহিত হয়েও অন্য নারীতে ডুবে যেতে পারে? খানিক পরে নিশান রুমে এলো। এসে ওয়াশরুমে ঢুকে গোসল সেরে বের হলো। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। টাওয়াল দিয়ে মাথা মুছল সে। রুম্পা যত তাকাচ্ছে নিশানের দিকে ততই ভেঙে পড়ছে। মানুষটা দেখছে সে কাঁদছে, তবু এমন কিছু করছে যাতে যন্ত্রণা বাড়ছে রুম্পার। রুম্পা কিছু বলতে চেয়েও পারল না। তার কণ্ঠ রুদ্ধ হয়ে আছে। নিশান আর চোখে তাকালো রুম্পার দিকে, যেন যা হয়েছে সব স্বাভাবিক। সেই রকম একটা ভাব নিয়ে শুয়ে পড়ল নিশান। রুম্পার যন্ত্রণা আরো বেড়ে গেল। সে হাউমাউ করে কেঁদে উঠল। মুখে কাপড় গুজে কাঁদল। কোনো কিছুতেই শান্তি আসছে না তার। বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলছে। সে নিশানকে বলল, তুমি আমার কাছে ঘুমাবে না, সরে যাও আমার খাট থেকে। তোমাকে দেখলেই আমার কষ্ট বাড়ে। সালমার খাটে যাব? যাও, জাহান্নামে, সারা রাত ফুর্তি করো। আর লুকিয়ে কিছু করতে হবে না, তুমি অনুমতি দিয়েই দিয়েছ। রুম্পার মেজাজ এবার আরো হাইপার হলো। সে নিশানের গলা চেপে ধরে বলল, গলা টিপে মেরে ফেলবো তোকে আমি, জানোয়ার, কুত্তা। এত বড় ধোকা দিয়েছিস আমায়? নিশান হাত ছাড়িয়ে বলল, বেশ করেছি, ধোকা দিয়েছি। সালমাকে আমি বিয়ে করব, সমস্যা তোর? নিজের চেহারা আয়নায় দেখিস আর সালমাকে দেখিস। সালমাকে ভালো লাগা স্বাভাবিক। এতদিন দোটানায় ভুগছিলাম, এবার সত্যি আমি সালমাকে বিয়ে করব। তুই যা পারিস করে নিস। রুম্পা ছল ছল চোখে নিশানের কথা গিলে নিল। এ নিশানকে সে চেনে না। তার চেনা নিশান কোথায় যেন হারিয়ে গেছে। নিশ্চয়ই হারিয়ে গেছে। সে ড্রেসিং টেবিলের সামনে আয়নায় বসে মুখে হাত বুলালো। চোখ দিয়ে নিজেকে পরখ করলো। ভাবলো, আমি কি সত্যিই খারাপ দেখতে? আমার তো মনে হয় না, ঠিকঠাকই তো লাগছে আমাকে। রুম্পা কান্না ভেজা কণ্ঠে নিশানকে ডেকে বলল, শোনো, আমি দেখতে ঠিকঠাক আছি, সমস্যা তোর চোখে। নিশান ঘুমিয়ে পড়ল। হয়তো সালমাও ঘুমিয়েছে। জেগে রইল শুধু রুম্পা। হাজারো যন্ত্রণা কুরে কুরে খাচ্ছে তাকে। চোখের ঘুম উড়ে গেছে। শরীর প্রচন্ড দুর্বল লাগছে। পেটে হাত রেখে সে বিড়বিড় করে বলল, তুই ঠিক আছিস তো সোনা? মা কান্না করতে করতে তোকে খুব কষ্ট দিচ্ছি, তাই না? কিভাবে নিজেকে সামলাবো বল? পারছি না তো। বুক ছিঁড়ে যাচ্ছে আমার। মেরে ফেলবো তোর বাবাকে। বল, মেরে ফেলবো? নিশান ভোরে উঠে সালমা দরজার কাছে যায়। দরজায় টোকা দিয়ে ডাকে, সালমা, দরজা খোলো। 1 মিনিট গড়াতেই সালমা দরজা খোলে। চুপচাপ দাঁড়িয়ে থাকে। নিশান ধমক দিয়ে বলে, চুপচাপ আছিস কেন? অফিস যাব, তাড়াতাড়ি নাস্তা রেডি কর। আ আপা। ভয়ে ভয়ে শব্দটা উচ্চারণ করে সালমা। নিশানের চোয়াল শক্ত হয়ে যায়। আপা কি? ভয় পাচ্ছিস? ভয় পাওয়ার কিছু নেই। আমি গোসলে যাচ্ছি, তাড়াতাড়ি খাবার রেডি কর। নিশান চলে যাচ্ছিল। হঠাৎ আবার পিছু ফিরে সালমার সামনে এসে দাঁড়ায়। তুই আমায় বিয়ে করবি? সালমা চমকে ওঠে। বিয়ে? কিভাবে? আপা আছে তো। তোর ইচ্ছে আছে কিনা বল। আপার চিন্তা তোর করতে হবে না। সালমা ওড়নায় আঙুল পেঁচাতে পেঁচাতে নিচের দিকে তাকিয়ে বলে, সব সামলে নিলামই রাজি। নিশান আলতো একটা হাসি দিয়ে চলে যায়। শেষ রাতের দিকে রুম্পার চোখ লেগে এসেছিল। এখন ঘুম ভাঙতেই পাশে হাতড়ে দেখে নিশান নেই। সঙ্গে সঙ্গে গত রাতের সব ঘটনার স্মৃতিপটে ভেসে ওঠে। বুকটা চিনচিনে ব্যথায় মুচড়ে যায়। এতদিনের বিশ্বাসের মানুষটা কিভাবে তাকে এত সুন্দর করে ঠকাতে পারে? তার কি একটু দয়া মায়া নেই? কিন্তু সে গেল কোথায়? রুম্পা ধীরে মাথা তোলে। মাথাটা ভারী ভারী লাগছে। খাটের পাশে রাখা টেবিলের হাতল ধরে নিচে পা নামায়। সোজা হয়ে দাঁড়ায়। তারপর ব্রাশ করে, মুখ ধোয়। টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে কিচেনের দিকে পা বাড়ায়। কিচেনের দৃশ্য দেখে তার পা জমে যায়। নিশান ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। সালমা পাশে দাঁড়িয়ে, একদম বউয়ের মতো। মনে হচ্ছে বরকে যত্ন করে খাওয়াচ্ছে। আদর্শ স্ত্রীর মতো পাশে দাঁড়িয়ে আছে সে। রুম্পার চোখ নাক জ্বলে ওঠে। বুকে ছুরির মতো আঘাত লাগে। ভেতরটা ফেটে কান্না আসছে। সে চুপচাপ সরে যায়। রুমে ঢুকে মুখে কাপড় গুজে হাউমাউ করে কাঁদে। কেউ যদি তার এই হাউমাউ কান্না দেখে, নিজেকে ভীষণ ছোট লাগবে তার। বেশ অনেকক্ষণ পর নিশান রুমে আসে। আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে। পোশাক পরতে পরতে বলে, সালমাকে তো আমার পছন্দ। লুকোচুরি প্রেম করলে দেখা করা গুনাহ হবে। তার চেয়ে ভালো আমি তাকে বিয়ে করে নেই।
তোমার কোনো আপত্তি আছে? একটু থেমে আবার বলে, আমি তোমাকে ছাড়বো না। তোমার দায়িত্ব আমারই। দুজনকে সমান চোখে দেখার চেষ্টা করব। রাজি তুমি? রুম্পা চোখ বন্ধ করে ফেলে। দ্রুত শ্বাস ওঠানামা করছে। দম আটকে আসছে। কি অপরাধ করেছে সে, যে তার এই দুঃসময়ে এমন কঠিন যন্ত্রণাময় কথা শুনতে হচ্ছে? এমন কথা যা সে কোনোদিন কল্পনাও করেনি। রুম্পা কোনো উত্তর দেয় না। নিশানও অপেক্ষা করে না, বেরিয়ে যায়। বেলা 9:20। রুম্পার খিদে পেটে মোচড় দিচ্ছে। রুম্পা কিচেনে গিয়ে দুটো পরোটা বানায়, ডিম পোস্ট করে। টেবিলে বসে খেতে খেতে গলা উঁচু করে ডাকে, সালমা, এদিকে আয়, তোর সঙ্গে কথা আছে। সালমা বের হয় না। রুম্পা আবার বলে, তুই কি নিশানকে বিয়ে করবি? এই বিয়েতে তুই রাজি? কোনো উত্তর আসে না। আমি যদি অনুমতি দেই, তুই কি বিয়ে করবি? এবার সালমার কণ্ঠ ভেসে আসে, তুমি রাজি হলে করব। এই বিয়েতে আমি রাজি, কিন্তু তোমারে ভয় লাগে। রুম্পা এক টুকরো মলিন হাসি ঠোঁটে ঝুলিয়ে রাখে। ওনার আঁচল দিয়ে চোখের জল মুছে। তারপর নিঃশব্দে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। রোদের নরম আলো এসে পড়েছে ব্যালকনিতে। ব্যালকনিতে ছোট ছোট টবে সাজানো তার এক টুকরো নিজস্ব পৃথিবী। জুঁই, বেলি, গন্ধরাজ, সূর্যমুখী, সব রকমের ফুল গাছ লাগানো আছে। প্রতিটা গাছ সে নিজের হাতে যত্ন নিয়ে লাগিয়েছে। অনেক শখের গাছগুলো তার। রুম্পা একে একে গাছগুলোর পাতায় হাত বুলিয়ে দেয়। বেলি ফুল গাছ থেকে একটা ফুল তুলে নিয়ে নাক দিয়ে ঘ্রাণ টেনে নেয়। একটু পর সে ঘরে ফিরে আসে। আলমারি থেকে লাগেজ নামায়। প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নেয়। খাটের উপর বসে ঘরের দিকে ভালো করে তাকায় একবার। এই ঘরের প্রতিটা কোণ চেনে সে। এই ঘরের আনাচে কানাচে যা কিছু আছে, সব তার বাবার কষ্টার্জিত টাকায় কেনা। কত শখ, কত স্বপ্ন জড়িয়ে আছে প্রতিটা জিনিসে। এক মুহূর্তে বুকটা ভারী হয়ে আসে রুম্পার। তারপর হঠাৎ সে হেসে ফেলে। তেতো হাসি, নিঃসঙ্গ হাসি। কোনো প্রাণ নেই সে হাসিতে। নিজে নিজেকেই বলে, সবচেয়ে বড় শখের জিনিসটাই যখন অন্য কারো হয়ে গেছে, যখন নিজের মানুষটাকে অন্যের জন্য ছেড়ে দিতে হচ্ছে, তখন এইসব জিনিসের জন্য আফসোস করে কি হবে? এসবের কোনো ভ্যালু নেই আমার কাছে। একটা একটা করে লাগেজ নিচে নামায় রুম্পা। তারপর গেটের বাহিরে এসে অটো ডাকে। আসার সময় সালমা দেখেনি তাকে। ও ঘরের মধ্যে দরজা লক করে আছে। রুম্পাও বলার প্রয়োজন মনে করেনি। গাড়িতে বসে রুম্পা তার ছোট ভাইয়ের কাছে কল করে বলে, স্ট্যান্ডে এসে দাঁড়া, আমি আসছি। এত লাগেজ সাথে দেখে রুম্পার ঘরের সবাই প্রশ্নে জর্জরিত করছে রুম্পাকে। সে এসেছে ভালো কথা, কিন্তু সাথে এত লাগেজ কেন? সে কি রাগ করে এসেছে? সালমাই বা কোথায়? ইত্যাদি ইত্যাদি। কিন্তু রুম্পা কারো কোনো কথার উত্তর দিচ্ছে না। সে একটু জিরিয়ে নিয়ে সোজা ছোট চাচির ঘরে যায়। তার সাথে সাথে তার মাও যায়। রুম্পা চাচির ঘরে গিয়ে চিৎকার শুরু করে দেয়, আপনার মেয়েকে কোনো শিক্ষা দেননি ছোট থাকতে? কেমন মেয়ে বড় করেছেন? কার মুখ দেখে জন্ম দিয়েছেন ওরে? মানুষের ক্ষতি করার জন্য? সংসার ভাঙার জন্য? এতটুকু বলে রুম্পা হাঁপিয়ে ওঠে। তার মা তাকে খাটে বসান, পানি দেন। রুম্পার চাচি কিছু বুঝে উঠতে পারেননি। হঠাৎ রুম্পা এসব কেন বলছে? তবু রুম্পা এত বড় বড় কথা বলছে দেখে ওনার মেজাজ চটে যায়। উনি গলা উঁচিয়ে বলেন, কি সব যাতা বলছিস আমার মেয়েকে নিয়ে? আমার মেয়ে কই? তুই আসলি, আমার মেয়ে কই? ও আসবে কেন? ও তো আমার স্বামীকে কেড়ে নিতে গিয়েছে, নিয়েছে। সামনে ওরা বিয়েও করবে। রুম্পার মুখ থেকে এইরকম কথা শুনে আশ্চর্য বনে যান রুম্পার মা এবং চাচি। মা জিজ্ঞেস করেন, সত্যি করে বল, কি হয়েছে? সালমা কি করেছে? কি সব বলছিস মা? আমার টেনশন হচ্ছে রে। রুম্পা মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। ফুফিয়ে ফুফিয়ে বলে, আমার সব শেষ মা, সব শেষ। এত বছরের সংসার, ভালোবাসা, সব শেষ। নিশান আর সালমা দুজনের সম্পর্ক আছে। তারা দুজনে বিয়ে করবে। তারা দুজন কিভাবে এমন করতে পারলো মা? আমার জন্য ওদের একটু দয়া হয়নি? অবৈধ সম্পর্ক করার আগে একবারও আমার মুখ তাদের চোখে ভাসেনি? সালমাকে আমার বাসায় নেওয়া আমার জন্য কাল হয়েছে মা। আমি এবার কি নিয়ে বাঁচবো? সব শেষ মা, সব শেষ। রুম্পার মা হতবিহ্বল হয়ে পড়েন। রুম্পার চাচিও। রুম্পা যা বলছে তা তারা মেনে নিতে পারছেন না। এটাও সম্ভব? চাচি এগিয়ে এসে রুম্পার মাথায় হাত বুলিয়ে কণ্ঠে ক্ষোভ নিয়ে বললেন, তুমি যা বলছো তা যদি সত্যি হয়,
আমি তাদের বিয়ে কখনো হতে দেব না, কখনো না। রুম্পা মুখ তুলে তাকায়। তারা একে অপরকে বিয়ে করবে সিদ্ধান্ত নিয়েছে। সেখানে আপনি আমি বাধা দিলে কিচ্ছু হবে না। আমি সব ছেড়ে এসেছি। তারা বিয়ে করুক, সুখে থাকুক। চাচির চোখে মুখে যেন রাগ উপচে পড়ছে। তিনি গর্জে উঠে বললেন, এমন হলো ওই মেয়েকে আমি ত্যায্য করব। ওর জায়গা আমার বাড়িতে কোনো দিন হবে না, কোনো দিনও না। বেশ গরম পড়েছে। গরমে মানুষের প্রাণ যেন যায় যায় অবস্থা। কোর্টের বাইরে খোলা জায়গার এক বেঞ্চে বসে আছে রুম্পা। ঘামে একাকার সে। বারবার ওড়নার আঁচল দিয়ে মুখ আর কপাল মুছে নিচ্ছে। ব্যাগ থেকে পানির বোতল বের করে কয়েক ঢোক খায়। চারপাশে অসংখ্য মানুষ। কারো চোখে দুশ্চিন্তা, কারো মুখে তাড়াহুড়া। প্রত্যেকে এসেছে নিজের মতো কোনো না কোনো প্রয়োজন নিয়ে। রুম্পার মতো অনেকেই হয়তো আজ সম্পর্কের শেষ টান দিতে এসেছে। সাত সকালে রুম্পা আদালতে চলে এসেছে। মা অনেক বারণ করেছিলেন, কিন্তু সে শোনেনি। রাগ, জেদ আর কষ্ট সব মিলে তার ভেতর যেন আগুন জ্বলছিল। এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে গর্ভাবস্থায় ডিভোর্স দেওয়া যায় না, এই সত্যিটুকু তার মাথায় আসেনি। উকিলের মুখে কথাটা শুনে হঠাৎ করে বাস্তবে ফিরে আসে সে। ব্যাগ থেকে ফোন বের করে দেখে কয়েকটা মিসড কল, মা আর ভাইয়ের। রুম্পা ফোনটা আবার ব্যাগে ঢুকিয়ে রাখে। উঠে দাঁড়িয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিতে গিয়ে মাথা ঘুরে ওঠে। চারপাশ ঝাপসা হয়ে আসে। শরীর ঢলে পড়তে থাকে। অজান্তেই সে পেটের ওপর হাত রাখে, যেন হাত দিয়ে অনাগত সন্তানটাকে আগলে রাখতে চাইছে। চোখ খুলে চমকে ওঠে রুম্পা। নিজের অতি পরিচিত ঘর। জানালা দিয়ে শেষ বিকেলের আলো ঢুকে পড়েছে। আলো ছায়ার খেলায় ঘরটা আধো অন্ধকার। সে আলোর রেখা ধরে সে উঠে দাঁড়ায়। মুহূর্তেই সব মনে পড়ে। কোট, মাথা ঘোরা, তারপর কিছুই মনে নেই। কিন্তু সে এখানে এলো কিভাবে? নিশানের বাসায়, তারই বেডরুমে। লাইট জ্বালিয়ে বাইরে বের হয় রুম্পা। রান্নাঘর ফাঁকা। সালমার ঘরে দরজাও বন্ধ। ব্যালকনির দিকে চোখ যেতেই বুকটা কেঁপে ওঠে। সামনের দিকে তাকিয়ে একজন সুঠাম, লম্বা পুরুষ দাঁড়িয়ে আছে। মানুষটা তার অতি পরিচিত। রুম্পার ঢোক গিলে বুক ধুকপুক করতে থাকে। পা আর এগোয় না। কিছু না জিজ্ঞেস করে শান্তি পাচ্ছে না সে। জড়ানো কণ্ঠে বলেই ফেলে, আমি এখানে কিভাবে এলাম?" রুম্পার গলা শুনে বিদ্যুৎ স্পৃষ্টের মতো ঘুরে দাঁড়ায় নিশান। অপলক তাকিয়ে থাকে তার দিকে। সেই তাকানো এমন কিছু আছে যা রুম্পাকে অস্বস্তিতে ফেলে। রুম্পা আবার বলে, এভাবে তাকাচ্ছ কেন? আমি প্রশ্ন করেছি। বাহিরে শীতল বাতাস বইছে জোরে। ঠান্ডায় শিরশির করে উঠছে শরীর। নিশান এগিয়ে এসে রুম্পার হাত ধরে। ঘরে চলো, ঠান্ডা লাগছে। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে রুম্পা ঘরে যায়। খাটে বসেই বলে, আমি তো কোর্টে ছিলাম। কে নিয়ে এলো আমাকে? কোর্টে কেন গিয়েছিলে? তোমাকে ডিভোর্স দিতে। এত সাহস কোথা থেকে পেলে তুমি? হু? রুম্পা রেগে যায়। রাগান্বিত কণ্ঠে বলে, সালমাকে বিয়ে করবে আর আমিও বউ হয়ে থাকবো? ভাবলে কি করে? এই বন্ধনে আমি থাকতে চাই না। আমি এখনই চলে যাচ্ছি। এই বলে রুম্পা উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে নিশান পেছন থেকে আঁকড়ে ধরে রুম্পাকে। রুম্পা হতভম্ব। কাপা গলা নিশান বলে, যেও না। আমি ভয়ঙ্কর ভুল করেছি। সালমার মোহে পড়ে পাপ করেছি। কাল সারা রাত আল্লাহর কাছে কেঁদেছি। সকালে উঠে তোমার কাছে গিয়েছিলাম। মা বললেন তুমি কোর্টে গেছো। ওখানে গিয়ে দেখি তুমি অজ্ঞান। মানুষ ঘিরে আছে তোমাকে। সেখান থেকে তোমাকে নিয়ে আসি। নিশানের কণ্ঠ ভারী হয়ে আসে। আমায় কি ক্ষমা করে যায় না রুম্পা? আমি জানি আমার পাপ ক্ষমার অযোগ্য। কিন্তু একবার সুযোগ দাও। তুমি ক্ষমা করলে আমি বিশ্বাস করি আল্লাহও ক্ষমা করবেন। আমি জাহান্নামে জ্বলতে চাই না। তোমাকে ভালোবেসে তোমার সাথে সারা জীবন কাটাতে চাই। একসাথে জান্নাতে যেতে চাই। জান্নাতেও তোমার স্বামী হয়ে থাকতে চাই। রুম্পার নিঃশ্বাস ভারী হয়ে আসে। নিশানের কথা তার বুক কাঁপিয়ে দিচ্ছে। অদ্ভুত এক ভালো লাগাও কাজ করছে। সে ধীরে নিশানকে জড়িয়ে ধরে। তুমি সত্যি বলছো? নিশান তাকায় তার দিকে। রুম্পা দেখতে পায় জল টলমল করছে নিশানের চোখে। মুহূর্তের ব্যবধানে জমে থাকা চোখের পানি গড়িয়ে পড়ে। মানুষ মিথ্যা বলল, মানুষের চোখ মিথ্যা বলে না। রুম্পার মন নরম হয়। নিশান বলে, সেদিন অফিস থেকে ফিরে যখন দেখলাম তুমি নেই, আমার কেমন লাগছিল বলে বোঝাতে পারবো না। তোমাকে ছাড়া বাসাটা অন্ধকার লাগছিল। আমি তখনই বুঝেছি
সত্যিই বুঝে গেছি রুম্পা, তুমি না থাকলে আমার পৃথিবী অন্ধকার থাকবে। রুম্পা কেঁদে ফেলে, ভাবে একটা ভুল, একটা মোহ, এর বাইরে নিশান্ত সবসময় তার মানুষ ছিল। এত অনুতাপ দেখে তার আর শক্ত হতে ইচ্ছে করে না। হাসতে হাসতে চোখ মুছে বলে, মাফ না করলে কি মানুষ হওয়া যায়? তুমি ভুল বুঝতে পেরেছ, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। নিশান রুম্পার হাতে চুমু খায়। কথা দিচ্ছি, আর কখনো কষ্ট দেব না। সালমা কোথায়? সকালে বাড়ি দিয়ে এসেছি। তুমি বাড়ি গিয়েছো, কেউ কিছু বলেনি? বলেনি আবার, মেরে ফেলবে আমাকে এমন অবস্থা। পরে মাফ চাই সবার কাছে, বুঝিয়ে বলি, ভয় ছিল তোমার সামনে কিভাবে দাঁড়াবো, কিভাবে বলবো। এখন তুমি মাফ করেছো, আমার আত্মা শান্তি হয়ে গেছে। অপরাধ বোধ কম মনে হচ্ছে। রুম্পা গভীর নিঃশ্বাস নেয়। তার মন খুশি হয়, কেমন যেন বুকটা হালকা লাগছে তার। মাস না গড়াতে রুম্পার কোলে আসে ফুটফুটে যমজ দুই ছেলে। কয়েকদিন রুম্পার মা এসে রান্না বান্না আর বাচ্চাদের দেখাশোনায় সাহায্য করে যান। কিন্তু ছোট ছোট দুটো বাচ্চা একাই সামলানো রুম্পার পক্ষে ভীষণ কষ্টকর। নিশান এরই মধ্যে চাকরি থেকে রিজাইন দিয়েছে। পুরো সময়টা সে রুম্পার বাচ্চাদের পাশে থাকতে চায়। খবরটা শুনে রুম্পা প্রচন্ড রেগে যায়। এভাবে হঠাৎ চাকরি ছেড়ে দিলে কেন? তোমার কেরিয়ারের কি হবে? নিশান শান্ত গলায় বলে, আমার যোগ্যতা আছে, চাকরি আবার পাওয়া যাবে, কিন্তু এখন যদি তোমাকে একাই বাচ্চাদের দায়িত্ব নিতে দিই, তুমি হাঁপিয়ে উঠবে। এখন হেল্প না করলে কখন করব বলো? তাছাড়া আমি নিজের স্বার্থেই করছি। রুম্পা ভ্রু কুঁচকে তাকায়। তোমার স্বার্থ? নিশান মৃদু হাসে। এই যে, বইয়ের আরামের জন্য চাকরি ছাড়লাম, নিজের হাতে বাচ্চাদের বড় করছি, এর চেয়ে বড় বেনিফিট আর কি হতে পারে? আল্লাহ আমাকে নিশ্চয়ই বড় প্রতিদান দিবেন। রুম্পার চোখ ভিজে আসে। সে নিশানের বুকে মাথা রাখে। ধীরে ধীরে নিশানের মুখে হাত বুলিয়ে দেয়। ফিসফিস করে বলে, আল্লাহ চাইলে মানুষকে এক মুহূর্তে বদলে দিতে পারেন, তাই না? তোমাকে সেদিন ওই অবস্থায় দেখে যখন দাবি করলে সালমাকে ভালোবাসি, তখন আমি ভেবেছিলাম আমার সব শেষ হয়ে গেছে, দুনিয়া অন্ধকার হয়ে গেছে। অথচ দুদিনের ব্যবধানে তিনি আমার সুখ দ্বিগুণ করে ফিরিয়ে দিলেন। কিভাবে শুকরিয়া আদায় করব আমি? আল্লাহ আমাদের এই সুখের সংসার টিকিয়ে রাখুন, কারো নজর না লাগুক। নিশান দীর্ঘশ্বাস ফেলে রুম্পাকে জড়িয়ে ধরে। ঘুম জড়ানো গলায় বলে, ভীষণ ঘুম পাচ্ছে, ঘুমালাম। রুম্পা জেগে থাকে। বাচ্চাদের আর নিশানকে অপলক দেখে সে। দেখে নয়ন জুড়ায়। মনে মনে সাজায় চারজনের আগামী সুন্দর সংসার। রাত বাড়ে। রুম্পার চোখে ঘুম আসছে না। সে নিশানকে জড়িয়ে তার বুকে গুটিসুটি মেরে শুয়ে থাকে। নিশান নড়ে চড়ে ওঠে। দেখে রুম্পা জেগে আছে। জিজ্ঞেস করে, তুমি এখনো ঘুমাওনি? এই তো ঘুমাবো। তুমি উঠে কোথায় যাচ্ছ? তাহাজ্জুদ পড়ব। রুম্পা অবাক হয়। আগে তো পড়তে না। নিশান মাথা নিচু করে বলে, এখন পড়ব। কত বড় অপরাধ করেছি, মাফ না চাইলে কি মাফ পাওয়া যায়? রুম্পার মন আনন্দে ভরে ওঠে। আমি তোমার সাথে পড়ব। তাহলে এসো। দুজন অজু করে নামাজে দাঁড়ায়। নিঃশব্দ রাতে, শান্ত ঘরে তারা দুজন সালাত আদায় করে। নামাজ শেষে মোনাজাতে হাত তোলে তারা। শেষ হলে রুম্পা জিজ্ঞেস করে নিশানকে, মাফ চেয়েছ? শুধু মাফ নয়, শেষ দিন পর্যন্ত যেন তুমি আমার থাকো, সেটাও চেয়েছি। তুমি কি চেয়েছ? রুম্পা লজ্জা মাখা হাসি হাসে। চেয়েছি তোমার মতো হাজব্যান্ড সবার কপালে জুটুক। তারা যেন তাদের স্ত্রীকে এমন করে ভালোবাসে। আল্লাহ যেন সবার মনে নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা ঢেলে দেন। নিশান বলে, আর সবার কপালে তোমার মতো চোখ জোড়ানো মায়া ভরা স্ত্রীও থাকুক। ব্যালকনিতে যাবে? শেষ রাতের আকাশ দেখব। যাব। চলো। কোলে করে নাও না। ভীষণ ইচ্ছে হচ্ছে কোলে ওঠার। পারবে নিতে? নিশান হেসে বলে, কেন নয়, পারবো। সে রুম্পার দিকে তাকিয়ে এক মুচকি হাসি দিয়ে কোলে তুলে নেয় রুম্পাকে। ব্যালকনিতে গিয়ে নামায়। বলে, তুমি বসো রুম্পা, আমি তোমার কোলে মাথা রাখবো। রুম্পাকে বসিয়ে সে ফ্লোরে শোয়। তারপর নিজেই রুম্পার কোলের ওপর মাথা রাখে। আকাশের দিকে তাকিয়ে বলে, দেখো কি সুন্দর চাঁদ উঠেছে। রুম্পা হাসে। নিশানের চুলে আঙুল বুলিয়ে দেয়। নিশান মহাকাশে একবার তাকিয়ে রুম্পার দিকে তাকায়। উঠে বসে রুম্পার নাক টিপা আদুরে ভঙ্গিতে বলে, আমার কি সৌভাগ্য,
একসাথে তোমাকে আর চাঁদকে দেখছি। রুম্পা দীর্ঘশ্বাস ফেলে নিশানের কাঁধে মাথা রাখে। শেষ রাতের নীরব আকাশের নিচে তারা পাশাপাশি বসে থাকে আর গল্প করে। তাদের গল্পে চলে আসে তাদের প্রেমের দিনগুলোর কথা, প্রথম দেখা, ছোট ছোট স্মৃতি। দুজনে দুজনের সাথে গল্প করতে করতে ভোর হয়ে আসে। দূর মসজিদ থেকে ভেসে আসে আজানের সুমধুর সুর। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরো গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।